আপনাদেরকে পড়ানো হয়েছিল সবক নাম্বার 1। সবক নাম্বার 1-এ ছিল প্রথম যে অক্ষরগুলো, অক্ষরের পেহচানগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল বা জানানো হয়েছিল। আশা করি আপনারা খুব ভালোভাবে পড়ে এসেছেন। আজকে আপনাদের আগের পড়া পড়িয়ে কেমন আমরা পড়ে এসেছি সে পড়াটিও আমি আপনাকে দেখবো। জি। সর্বপ্রথম আমরা সামনের পড়ার দিকে এগিয়ে যাব এবং পিছনে পড়া পরে আসবে। চলেন, আমরা বুঝেছিলাম যে সবক নাম্বার 1-এর আলিফ থেকে নিয়ে জওয়াদ পর্যন্ত আমরা পড়েছিলাম। ঠিক এই এই পর্যন্ত কটা কিছু কিছু অক্ষরের নিচে 3 লেখা ছিল এবং কিছু কিছু অক্ষরের উপরে নিচে 1 লেখা ছিল। তো আমরা বুঝেছিলাম যে যে অক্ষরের নিচে 1 লেখা ছিল তাদেরকে 1 আলিফ পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়েছে, যে অক্ষরের নিচে 3 লেখা ছিল সেই অক্ষরকে আমাদেরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়েছে। চলেন দেখি আজকের যে অর্ধেক পরিমাণ আমরা অক্ষরের পেহচান করেছিলাম, আজকে যে আরো অর্ধেক পরিমাণ বাকি আছে, মোট যে 29টি বা 30টি অক্ষর, মোট 30টি অক্ষর এই জন্য বলা হয় যে একটি অক্ষর দুবার এসছে, সেই জন্য যদি দুটোকে একটা ধরা হয় সেটা 29টি অক্ষর হবে, যদি দুটোকে দুটোকে ধরা হয় তাহলে 30টি অক্ষর। সেই হিসাবে আমাদেরকে অর্ধেক পরিমাণ অক্ষর হয়েছিল, এখন আমরা অর্ধেকটা পড়ব। সর্বপ্রথম প্রথম লাইনে যে এই অক্ষরটি আপনারা দেখতে পাচ্ছেন, যার আকৃতিটা ঠিক এই যে অক্ষরটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই অক্ষরটির নাম হলো ত। সবাই মিউট অবস্থায় আমার সাথে সাথে বলবেন, আমার সাথে সবাই মাইক অফ রেখেই আমার সাথে বলবেন, মাইক অফ রেখে ত। বলেন সবাই বলবেন ত। তো আচ্ছা, তটাকে পড়লাম। তটাকে পড়ার সময় আমরা আমাদের মুখটা গোল হয়েছে, যদি আমাদের মুখ গোল না হয় আমরা মনে করবো আমাদের অক্ষর পড়া সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? আপনারা সবাই তর মধ্যে দেখতে পাচ্ছেন যে তর ভিতরে পাশে একটা স্টার চিহ্ন আছে। আমি আজ সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে গেছিলাম যে স্টার চিহ্ন মানে এই অক্ষরটিকে পড়ার সময় আমাদের মুখটা গোল হবে। মুখটা গোল হবে। কেমন পড়বো? আরো একবার পড়বেন ত। মাশাআল্লাহ। আমার সাথে সাথে আরো একবার বলবেন, আপনারা সবাই বলেন ত। আচ্ছা, তারপরে যে অক্ষরটি এসছে এই অক্ষরটি হলো জ। বলেন আমার সাথে বলবেন সবাই জ। জ এখন দেখে ত আর জর মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা জায়গা। দুটো অক্ষরের আকৃতি কিন্তু একই রকম, দুটো অক্ষরকে দেখতে কিন্তু একই রকম। সর্বপ্রথমের সবক আমি বলে গেছিলাম যে পার্থক্য যদি একটা অক্ষর আর একটা অক্ষরের আকৃতির সাথে একই রকম হয়, দেখতে একই রকম হয়, পার্থক্য শুধু হবে একটা জায়গায়, সেটা নোক্তাতে গিয়ে। নোক্তা কাকে বলে সেটাও আমি বলেছিলাম, যে ফোঁটাকে নোক্তা বলে। আমরা ফোঁটাকে আর ফোঁটা বলবো না, নোক্তা বলবো। তাহলে এই যে ত আর জর মধ্যে পার্থক্য, দুটো অক্ষর কিন্তু একই রকম দেখতে, শুধু পার্থক্য নোক্তাতে গিয়ে হয়েছে। অক্ষরগুলো ঠিক এইরকমই দেখতে, এইরকমই। একটা অক্ষর ত আছে, এর এখানে যদি নোক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে জ। যদি এই নোক্তাকে কেটে দেওয়া হয় তাহলে হয়ে যাবে কিন্তু ত। যদি এই দুটো অক্ষর একই রকম দেখতে, এইটা জ পড়েছি, এর যদি নোক্তাটা কেটে দেওয়া হয় তাহলে এটাও হয়ে যাবে ত। তাহলে আমরা বুঝতে পারলাম ত আর জর আকৃতি কিন্তু একই রকম। কেমন পড়ো? সর্বপ্রথমটি বললাম ত। মাশাআল্লাহ। তারপরে জ। হ্যাঁ, এইবারে দেখেন দুটো অক্ষরের নিচে এক, তর নিচে 1 লেখা আছে এবং জর নিচেরও 1 লেখা আছে, মানে এই দুটি কি অক্ষর যখন আমরা পড়বো একই পরিমাণ টান দিয়ে পড়বো। চলেন, মাশাআল্লাহ, দুটো অক্ষর পড়লাম। এর পরের অক্ষরটি যেটা এসছে এটা হলো আইন। সবাই আমার সাথে পড়বে আইন। যদি আমরা এটাকে পড়ি আইন তাহলে আমরা ভুল পড়বো। যদি আমরা পড়ি আইন, আটাকে টান দেওয়া যাবে না। কেমন পড়বো? আইন। আইন। বললেন আমার সাথে, আরো একবার পড়েন আইন।
মাশাআল্লাহ। এখন দেখি যে আইনের নিচে তিন লেখা আছে, মানে এই অক্ষরটিকে পড়ার সময় আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এই অক্ষরটিকে পড়ার সময় আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, তবে আমাদের পড়াটি সঠিক হবে। জি, তাহলে বলছিলাম যে এই অক্ষরটিকে যখন আমরা পড়বো তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তিন আলিফের পরিমাণ আপনাদেরকে বুঝিয়েছিলাম কেমন পড়বো। আইন। গাইন। জি, গইন নয়, আমি সর্বপ্রথম যে অক্ষরটি পড়েছি আইন। আইন। মাশাআল্লাহ। তারপরে যে অক্ষরটি এসছে এটা হলো গইন। এইবারে আইন আর গইনের আকৃতি কিন্তু একই রকম দেখতে, দুটো অক্ষর দেখেন, দুটো অক্ষরকে একদম একই রকম দেখতে, পার্থক্য শুধুমাত্র গিয়ে হয়েছে নোক্তাতে গিয়ে। আইনের কোনো নোক্তা নাই, গইনের উপরে একটা নোক্তা আছে। আইনের সর্বপ্রথম প্রথম অক্ষর যেটা আমি গোল করেছি দেখেন, এই যে অক্ষরটির আকৃতিটা দেখতে পাচ্ছেন, এই মাথাটা এরকম ছোট করে আর নিচের পুল্লিটা বড় করে দিয়েছে, এটার নাম হলো আইন। আর এই আইনের মাথায় যদি একটা নোক্তা দিয়ে দেওয়া হয়, একটা ফোঁটা দিয়ে দেওয়া হয়, তাহলে এই অক্ষরটি হয়ে যাবে গইন। তাহলে আইন আর গইনের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা জিনিসে, সেটা হলো নোক্তাতে। কটা অক্ষর, মানে কোন অক্ষর কোন অক্ষরের সাথে মিল, এগুলো কিন্তু আপনাদের সর্বপ্রথম পেহচান করতে হবে। যে আইন আর গইনের দেখতে কিন্তু একই রকম, পার্থক্য শুধুমাত্র একটা নোক্তাতে গিয়ে। যদি গয়নের উপরে একটি নোক্তা কেটে দেওয়া হয়, সেটা কিন্তু আইন হয়ে যাবে। তাহলে আইন এবং গয়নের নিচে দেখেন, আইনকে আমরা আরো একবার পড়বো, আইনের নিচে তিন লেখা আছে, মানে এই অক্ষরকে পড়ার সময় তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়েন দেখি আমার সাথে। আইন। মাশাআল্লাহ। এরপরে গয়ন। সবাই পড়বেন, সবাই পড়বেন, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, সবার মুখ দেখতে পাচ্ছি। সবার মুখ থেকে যেন আমি মানে বুঝতে পারি যে আপনারা পড়ছেন। তাহলে আইন আর গয়না আকৃতি একই রকম। চলেন তারপরে যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি, একটু লম্বা করে দিয়ে মাথায় একটা পুল্লি দিয়ে আর একটা নক্ত দিয়েছে, কেমন এরকম মাথায় একটা ছোট পুল্লি দিয়ে এরকম টেনে দিয়েছে এবং এর মাথায় একটা ফোঁটা দিয়ে দিয়েছে। এই অক্ষরটির নাম হলো ফা। মাশাআল্লাহ। আরো একবার পড়েন, ফা। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ফার নিচে এক করে লেখা আছে, মানে আমরা বুঝবো যে ফা কে অক্ষরকে যখন আমরা পড়বো একাধিক পরিমাণ টান দিয়ে পড়বো। একাধিক পরিমাণের টান আমরা আপনাদের বুঝিয়েছিলাম, আমি বুঝিয়েছিলাম, আরো একবার বলে দিচ্ছি যে একাধিক পরিমাণ মানে আপনার এই খোলা আঙুল স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, একটা আঙুল খোলা আঙুল বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, ততটুকু সেই সময়টুকুর নাম হলো এক আলিফ পরিমাণ। ঠিক আছে? খোলা আঙুলকে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, খোলা আঙুলকে বন্ধ করতে স্বাভাবিকভাবে যতক্ষণ সময় লাগে, সেটা হলো একালিক পরিমাণ। তাহলে ফাকে পড়বো ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমরা যে অক্ষরটি পড়লাম ফার উপরে এবং গোল করে মাথা করে ফার উপরে একটা নোক্তা দেওয়া আছে, এটা হয়ে গেল ফা। চলেন এর পরে যে অক্ষরটি এসছে, দ্বিতীয় লাইনের প্রথম অক্ষরটি, এই যে অক্ষরটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই অক্ষরটি হলো কফ। বলেন আমার সাথে আরেকবার বলেন, কফ। মাশাআল্লাহ, আরো একবার বলেন, কফ। আচ্ছা, কপের দেখতে কিন্তু এরকম একটু গোল মতন। ফাকে আমরা দেখিয়েছি, এখানে যে ফাটাকে পড়লাম, ফাটাকে একটু লম্বা মতো দেখেছিলাম। আর এই যে এখানে যে কপটি লিখলাম, কফের নিচের দিকটা একটু বড় করে দিয়েছি। এইটা ফা আর কফের মধ্যে পার্থক্য নয়, এটা কিন্তু একই রকম দেখতে, হয়তো একটু একটু লম্বা সাইডে দিয়েছে, এটা একটু গোল করে দিয়েছে। পার্থক্য কি হয়েছে, ফার উপরে একটা নোক্তা ছিল আর কপের উপরে দুটো নোক্তা। এইখানে আমরা এর এইরকম আকৃতির সাথে উপরে একটি নোক্তা দেওয়া হয়েছে, তখন আমরা পড়েছি এখানে, যেটা হলো ফা পড়েছি। এই যে নিচে নিচে তারপরে যে অক্ষরটি বললাম সেটা হলো ক। যদি এই ফার সাথে আরো একটি নোক্তা এখানে অ্যাড করে দেওয়া হয়, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে কফ। বুঝা গেল? তাহলে তাহলে সর্বপ্রথম বুঝতে হবে, ফা ফা আর কফের আকৃতি কিন্তু একই রকম,
পার্থক্য শুধু নোক্তাতে গিয়ে হয়েছে। ফার উপরে একটা নোক্তা আছে আর কফের উপরে দুটো নোক্তা। তাহলে ফার উপরে একটা নোক্তার সাথে আরো একটা নোক্তা যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে হয়ে যাবে কফ। আর কফের দুটো নোক্তার মধ্যে যদি একটা নোক্তা কেটে দেওয়া হয় তাহলে হয়ে যাবে ফা। আচ্ছা, শহীদুল মোল্লা ভাই দেখি আনমিউট করেন, বলেন তো দেখি ফার উপরে যদি আরো একটা, এখানে একটা নোক্তা আছে, যখন এখানে আরো একটা নোক্তা অ্যাড করে দিয়ে খুঁটি কি হবে? কফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর যদি এই কফের এইখানে একটা নোক্তা কেটে দেওয়াই হয়, একটা নোক্তা হয়, তাহলে কি হবে? ফা। মাশাআল্লাহ, ফাটাকে তিন আলিফের মধ্যে টান দিবেন না, ফা এক আলিফ টান হবে, কফ তিন আলিফ টান হবে। হ্যাঁ, তাহলে এই এই দুটোর মধ্যে পার্থক্যটা জি যেন জি আমাদের হয়। জি জি। চলুন, মাশাআল্লাহ, খুব সুন্দর করেছিল। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ফা আর কফের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা জায়গায়, আকৃতি একই রকম হয়েছে, পার্থক্য শুধুমাত্র নোক্তাতে গিয়ে হয়েছে। চলেন, তারপরে যে অক্ষরটি আসছে দ্বিতীয় লাইনের দ্বিতীয় পড়াটি, সবাই আমার সাথে পড়বেন। কা। আমরা কফ প্রথম অক্ষরটি পড়েছি কফ, কফ মুখটা গোলমতো হয়ে গেছে। এখন পড়ছি কা। মাশাআল্লাহ। পড়েন আমার সাথে, সবাই পড়বেন, চুপ করে থাকবেন না কেউ, সবাই পড়বেন। কা। মাশাআল্লাহ। কাপের আকৃতি ঠিক কেমন আপনি দেখেন, এইরকম লম্বা মতন করে দিয়ে আর এর পেটের মধ্যে একটা ইয়েসের মতো করে দিয়েছে, এরকম একটা ছোট ইয়েসের মতো করে দিয়েছে। হ্যাঁ, এরকম লম্বা করে টেনে নিয়ে এসে পেটের মধ্যে একটা এসের মতো চিহ্ন করে দিয়েছে। এই আকৃতির নাম হলো কাফ। তাহলে কাফকে আমরা কফ বলবো না এবং কফকে কাফ বলবো না। প্রথম অক্ষরটি বলেছি দুটো, যেটা দুটো নোক্তাওয়ালা, সেটা আমরা পড়েছিলাম কফ। আর যেটা একটা নোক্তা, এই যেটা মোটে কোনো নোক্তা নেই, এটা হলো কাফ। কফ আর কাফের মধ্যে পার্থক্য শুধু এটাই, কফের দুটো নোক্তা আছে আর কাফের কোনো নোক্তা নেই। আশা করি এটা বুঝতে পেরেছেন। কফের দুটো নোক্তা আছে, কফ ফা আর কফের মধ্যে আকৃতি একই রকম, পার্থক্য শুধু নোক্তাতে গিয়ে, ফার একটা নোক্তা, কফের দুটো নোক্তা। আর কফ আর কাফের মধ্যে পার্থক্য, কফের দুটো নোক্তা আছে, কাফের কোনো নোক্তা নেই। কাফকে লম্বা করে টেনে পেটে একটা এসের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এটা কাফ। আর কফ ছিল দুটো নোক্তা। তাহলে কফের আর কাফের মধ্যে, কফ আর কাফের মধ্যে পার্থক্য দুটো নোক্তাতেই, কফের কিন্তু দুটো নোক্তা আছে, কাফের কোনো নোক্তা নেই। তাহলে কাফকে কফ বলবো না আর কফকে কাফ বলবো না। প্রথম কফ তারপরে কাফ, দু নোক্তাওয়ালা কফ আর বিনা নোক্তাওয়ালা কাফ। চলুন, মাশাআল্লাহ, কাফটাকে আরো একবার আমার সাথে আপনারা সবাই বলবেন। কাফ। কাফ। তারপরে দ্বিতীয় লাইনে 3 নম্বর যে অক্ষরটি আছে, দেখেন আমরা সর্বপ্রথম এখনই যে এটা যে অক্ষরটি পড়লাম কাফ পড়েছি। আচ্ছা, কাফের আর এই অক্ষরের মধ্যে পার্থক্য কি? ইকরামুল ভাই বলেন তো দেখি, কাফ আর লামের মধ্যে পার্থক্য কি? ইকরামুল আলী ভাই বলবেন, এই কাফ আর লামের মধ্যে পার্থক্য কি এসছে? সেই ইকরামুল ভাই বলছেন, আমি বলেছি শুনুন। এই কাফ আর লামের মধ্যে, এটা কাফ এটা হলো লাম, কাফ আর লামের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা। দেখে লামকে এরকম গোল করা আছে এবং কাফকেও গোল করা আছে। লামের পেটের মধ্যে কোনো এস মতো কিছু নাই, কিন্তু কাপের পেটের মধ্যে এস মতো আছে। হ্যাঁ, এটা দেখবেন, যেমন এর পেটে দেখেন কোন রকম কিছু নেই, এটা খালি আছে, সম্পূর্ণ লম্বা করে টেনে দিয়েছে, লেখা লাম হয়েছে। আর এবার এই কাফটাকে যখন টেনেছে, এই কাফের পেটের মধ্যে একটা ছোট ইয়েসের মতো করে দেওয়া আছে। তাহলে এই কাফ আর লামের আকৃতি কিন্তু একই রকম দেখতে, প্রায় একই রকম, কিন্তু কাফের পেটে একটা ইয়েসের মতো চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা হলো কাফ, এটা হলো লাম। কাফকে 3 আলিফ পরিমাণ আমরা টান দিয়ে পড়বো এবং লামকেও 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। চলুন আরো একবার আমার সাথে পড়বেন। কা। তারপরে যে অক্ষরটি এসছে সেটাকে পড়বো আমরা লা। লা। মাশাআল্লাহ, খুব সুন্দর, আরেকবার পড়বেন। লা। লা। মাশাআল্লাহ। তাহলে আমরা কাফ আর লামের পার্থক্যটি পড়লাম। চলেন, এর পরে যে অক্ষরটি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ছোট, মাথাটা একটু পুল্লি করে নিচের দিকটা একটু লম্বা করে ছেড়ে দিয়েছে, এরকম পুল্লি করে এরকম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই অক্ষরটি হলো মিম। মিম। হ্যাঁ,
মিম, যদি কেউ পড়তে শুনতে অসুবিধা পড়েন, মিম। দেখেন সাইদুল মোল্লা ভাই, আপনি পড়ছেন না কিন্তু আপনি পড়েন। হ্যাঁ, মিমের নিচে দেখেন মিমের নিচে তিন লেখা আছে, মানে এই মিমটিকে আমরা যখন পড়বো তখন তিন আলি পরিমাণ টান দিয়ে পড়বো। চলেন আর একবার আমার সাথে পড়েন, মিম। মাশাআল্লাহ। তাহলে মিমের কোনো নোক্তা নেই, মিম খালি। মিমের মাথাটা শুধু একটু পুল্লি করে দিয়ে ছেড়ে ছেড়ে দিয়েছে, মিমের কোনো নোক্তা নেই। তাহলে এটা হলো মিম। মিমের আকৃতি আপনারা সব বুঝতে পেরেছেন, এবং এটাকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন তারপরে যে কোডটি এসছে, চাঁদের মতন করে দিয়েছে। বাচ্চাবেলে আমরা পড়েছিলাম বাংলা স্কুলে যে চাঁদের চন্দ্রবিন্দু চাঁদ পড়েছিলাম, তো ওরকম চন্দ্রবিন্দু চাঁদের চাঁদের মতো দিয়ে একটু বড় মতন করে দিয়েছে, এবং পেটে একটা নোক্তা দিয়েছে। এই অক্ষরটি কি অক্ষর, যেমন এইরকম করে দিয়েছে, এরকম লম্বা করে টেনে দিয়ে পেটে একটি নোক্তা দিয়েছে। সর্বপ্রথম আপনারা নোক্তা কোনটা বুঝতে পারছেন তো? হুম হুম। মামুন রশিদ জি ভাই, জি। নোক্তা নোক্তা কোনটা বুঝতে পারছেন তো? জি হ্যাঁ, জি। ফোটাটা জি, ফোটাটা। ফোঁটাটার নাম আমরা চেঞ্জ করেছি, যেটা হলো নোক্তা বলেছি। তাহলে এই নুনের নোক্তা কোথায় আছে হিরু শেখ ভাই বলেন তো? নিচে আছে নাকি নিচে উপরে নিচে আছে নাকি পেটে আছে? ও- আছে। উপরে উপরে। আচ্ছা, উপরে না, এটা পেটে বলবো আমরা, হ্যাঁ। তাহলে নুনটাকে গোল হ্যাঁ, করে পেটে। দিয়েছে পেটে। তাহলে নুনের নোক্তা একটা পেটে আছে, একটা একটা নোক্তা পেটে আছে। জি। আমরা কিন্তু উপরে সর্বপ্রথম স্তবকে আমরা পড়েছিলাম, এই উপরে যদি এরকম পেটে যদি দুটো নোক্তা থাকে, তাহলে আমরা সে অক্ষরকে পড়েছিলাম। মুজাম্মিল ভাই বলেন তো, দুটো নোক্তা উপরে থাকলে কি কোন অক্ষর পড়েছিলাম আমরা আগে স্তবকে? আর তা। মাশাআল্লাহ, খুব সুন্দর। দুটো নোক্তা থাকলে আমরা পড়েছিলাম আলিফ বা তা, তার উপরে দুটো নোক্তা ছিল। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। জি। তাহলে এইখানে দুটো নোক্তা থাকলে তা পড়েছিলাম, এখানে একটা নোক্তা আছে, মানে আমরা পড়বো এই অক্ষরটি এসছে, এটা হলো নুন। নুন। মাশাআল্লাহ। নুনকে আমরা পড়ার সময় তিন আলি পরিমাণ টান দিয়ে পড়বো। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। এখন জি। আহ আমিরুল ভাই বলেন তো, যে যদি উপরে তিনটে অক্ষর থাকে তাহলে কোন কোন অক্ষরকে আমরা পড়েছিলাম, তিনটে অক্ষরকে? তা। আমিরুল ভাই বলবেন, যাকে নাম বলবে শুধুমাত্র সেই ব্যক্তি বলবেন, তাছাড়া আর অন্য কেউ বলবেন না। তাই তো বলুন। আমিরুল শেখ ভাই, আমিরুল শেখ ভাই আনমিউট করছেন না। চলেন, উপরে যে তিনটে নক্তা বলেছিলাম সেটা হলো আমরা পড়েছিলাম সা, দুটো নক্তা পড়েছি সা। তা। সা। মাশাআল্লাহ, দুটো নক্তা পড়েছিলাম তা, এবং তিনটে নক্তা পড়েছিলাম সা। এখন একটা নক্তা এসছে, মানে সা। এটাকে আমরা কি পড়লাম? নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন, সর্বপ্রথম আপনাদের অক্ষরের পেহচান গুলো করাবো মাশাআল্লাহ, তারপরে কিভাবে পড়া নিয়ে যেতে হয়, আপনারা কিভাবে জি পড়বেন ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো। জি। চলেন, জি। 3 নম্বর লাইনে, 3 নম্বর লাইনে, ও 3 নম্বর লাইনে যে অক্ষরটি এসছে, এই অক্ষরটির নাম হলো ওয়া। ওয়া। ওয়াও। আচ্ছা, ওয়াও। এই ওয়াও কে উচ্চারণ করতে গেলে ওয়াও। দুটো ঠোঁট মিলবে না, দুটো ঠোঁট একটু পার্থক্য হয়ে ওয়াওটি উচ্চারণ হবে, তবে আপনাদের নিজেরা বুঝতে পারেন যে ওয়াও ঠিক হচ্ছে কি। কেমন বলবেন? ওয়াও। ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে ওয়াওকে আমরা যখন আমরা বুঝবো যে আমার দুটো ঠোঁট মিলছে না, তখন আমি বুঝবো যে আমার সঠিক উচ্চারণ হচ্ছে। কেমন করবো? ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন তাহলে 3 নম্বর লাইনে যে অক্ষরটি আমরা পড়লাম এটার নাম হলো ওয়াও। ওয়াও। ওয়াও কেও পড়ার সময় আমরা তিন আলি পরিমাণ টান দিয়ে পড়বো, কারণ ওয়াও এর নিচেও তিন লেখা ছিল, তিন লেখা আছে অলরেডি। জি। তাই এই ওয়াও কে আমরা পড়ার সময় তিন আলি পরিমাণ টান দিয়ে পড়বো। আর একবার বলবেন, ওয়াও। তারপরে যে অক্ষরটি এসছে এরকম গোল মতন করে দেওয়া আছে, কেমন? ঠিক এরকম ভাবে করে দেওয়া আছে, এরকমই, এরকম, মানে এরকমই একটু নিচেটাকে বেঁকা মতন করে দেওয়া আছে। এই অক্ষরটির নাম কি? এই অক্ষরটির নাম হলো হা। সবাই আমার সাথে পড়বেন, হা। মাশাআল্লাহ। আপনাদের কি মনে আছে, এর আগে কিন্তু আপনারা আরো একটা অক্ষর পড়েছিলেন হা বলে, উপরে সবকে। আপনাদের আগে যে সবক হয়েছিল সেই সবকে আপনারা পড়েছিলেন কিন্তু আলিফ বা তা সা জিম হা। জিম আর হার আকৃতি একই রকম ছিল।
ওখানে একটা হা পড়েছিলেন, এখানে আরো একটি হা পড়ছে। দুটো হার মধ্যে পার্থক্য কি আমি সামনে গিয়ে আপনাদেরকে জানাবো। কিন্তু ওটাও হা পড়েছিলেন, জিমের পরে একটা হা ছিল, এবং এখানে একটা হা পড়ছে, সেটাও হা। ওর আকৃতি একটু এরকম কাস্তের মতো ছিল, আমি বলেছিলাম, আর এখানে এর আকৃতি একটু গোল মতন। তাহলে এটাকে আমরা পড়ছি হা, এবং হা কে এখন একাধিক পরিমাণ টান দিয়ে পড়বো। কেমন পড়বেন, পড়েন আমার সাথে। হা। হা 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 বলে ছেড়ে দিলে হবে না, হা কে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন আমার সাথে। হা। হা হা মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে শেষ লাইনে 3 নম্বর পড়াটি, যেটা ছোট করে একটা দেওয়া আছে, কেমন, ঠিক মাথাটা এরকম হামজা বেঁকিয়ে একটু এরকম, এই পিছন নিচের ডাইটি ছোট করে দেওয়া আছে। এই অক্ষরটির হামজা নাম হলো হাম এই অক্ষরটির নাম হলো হামজা। বলেন আমার সাথে। হাম হামজা হামজা। 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 যদি এই অক্ষরকে আমরা পড়ি হামজা, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ভুল পড়বো। কেন ভুল পড়বো? সর্বপ্রথম প্রত্যেকটা জিনিসের কেনটা আপনাদের আনতে হবে। আমি টান দিচ্ছি তো কেন দিচ্ছি, আমি দিচ্ছি না তো কেন দিচ্ছি না। এই কেন জিনিসটা আপনাদের যখন আপনারা বুঝবেন, তবে আপনাদের কিছু ফায়দা হবে। সর্বপ্রথম নিজে নিজে পড়বেন এবং নিজের কাছ থেকে কেন নিয়ে আসবেন, এই কেন এটা। আমি যে এতক্ষণ অক্ষরগুলো পড়লাম, অক্ষরগুলো প্রত্যেকটি অক্ষর পড়লাম, পড়ে আসলাম, কফ, কাফ, লাম, প্রত্যেকটা টান টান দিয়ে পড়লাম। এখন অক্ষরটি এসে হামজা পড়ছি, যে হামজা। কেন, এটা তো পড়তে পারতাম যে হামজা কাট দিয়া হামজা। বলেন বলে দিচ্ছি, এই হামজাটা এই জন্য টান হচ্ছে না, কারণ দেখেন সবাই দেখবেন যে হামজার নিচে যে একটা চিকে মতো চিহ্ন দেওয়া আছে, যেটা সর্বপ্রথম আলিফের নিচে ছিল, এইখানে দেখেন ছোট একটা চিকে দেওয়া আছে। মানে এই অক্ষরটিকে যখন আমরা পড়বো, এই অক্ষরটিকে পড়ার সময় কোনো রকম ভাবে টান হবে না। এই অক্ষরটিকে পড়ার সময় না কোনো রকম ভাবে টান হবে না। তাই এখানে নিচে যে একটা চিকে চিহ্ন দিয়েছি। কেমন পড়বো আমার সাথে আরো একবার পড়েন। হামজা। হামজা ইনশাল্লাহ। সবাই পড়েন আরো একবার। হামজা। হামজা মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন, তারপরে শেষ যে অক্ষরটি আছে, এটা একটু গোল মতন করে দিয়েছে। কেমন এর আকৃতিটা সবাই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম ভাবে দিয়ে, আর নিচে দুটো ফোঁটা দিয়ে দিয়েছে, মানে নিচে দুটো নোকটা দিয়ে দিয়েছে। এই যে আকৃতিটা আপনারা জি দেখতে পাচ্ছেন, এই বাংলা ছয়ের মতন, বাংলা ছয়ের মতো করে নিচে দুটো নোকটা দিয়েছে। এই অক্ষরটির নাম হলো ইয়া। ইয়া ইয়া আমার সাথে সবাই বলবেন, ইয়া। ইয়া মাশাআল্লাহ। এখন দেখেন, এই ইয়ার নিচেই কিন্তু দুটো নোক্তা আছে। ইয়ার নিচে দুটো নোক্তা আছে। জি আপনারা শুরু দুটো থেকে, নোক্তা শুরু থেকে আলিফ থেকে নিয়ে আর এই পর্যন্ত যতগুলো অক্ষর পড়েছেন, কোনো অক্ষরের শেষে কিন্তু দুটো নোক্তা আসেনি। তাহলে জি সর্বপ্রথম আপনাকে এটাই খেয়াল করতে হবে, যে আমি বলেছি একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে আকৃতি কিন্তু একই রকম হতে পারে, পার্থক্য শুধু নোক্তাতে গিয়ে হবে। নোক্তা কারোর সাথে কারোর মিলবে না, যদি নোক্তা মেলে তো আকৃতি মিলবে না। তো কেমন, আমি বলেছি যে তাহলে এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট একটা অক্ষরের নিচে দুটো নোক্তা আওয়াজ এসছে। করলেন তাহলে সর্বপ্রথম আমরা বুঝবো, নিচে যদি দুটো নোক্তা থাকে তাহলে আমরা বুঝবো এটা হলো ইয়া। ইয়া ইয়া। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে নিচে যদি কোনো অক্ষরের নিচে যদি দুটো নোক্তা থাকে, আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝে নেবো এটা হলো ইয়া। ইয়া বুঝে আসলো? ইয়া। কোনো অক্ষরের নিচে দুটো দুটো নোক্তা নেই। আলিফ থেকে নিয়ে আর আপনাদের এই ইয়া পর্যন্ত পড়লাম, এই অক্ষরের কোনো অক্ষরের নিচে দুটো নোক্তা আসেনি। কারণ নিচে একটা নোক্তা এসছে, বার নিচে একটা নোক্তা এসেছিল, উপরে একটা নোক্তা এসছে, খর উপরে এসছে, ফার উপরে এসছে, নুনের পেটে এসছে, কিন্তু নিচেই কারে দুটো নোক্তা আসেনি। তাই নিচেই দুটো নোক্তা আসলে আমরা বুঝে নেবো এটা হলো ইয়া। ইয়া মাশাআল্লাহ। সর্বশেষ যে অক্ষরটি আছে, এটাকে এই যে বেঁকা মতো চিহ্ন দিয়ে দিয়েছে, এটার নামও ইয়া। ইয়া মাশাআল্লাহ। তাহলে হলো ইয়াটাকে আমরা দুটো দুটো আকৃতি আমাদের দেখালো। প্রথমটি হলো ইয়া এবং দ্বিতীয়টি হলো ইয়া। আর ইয়ার পেহচানের জন্য আমি বলেছি, সর্বপ্রথম ইয়ার পেহচান হলো নিচে দুটো নোক্তা থাকবে। তাহলে এই ইয়ার নিচে দুটো নোক্তা কেন আসেনি? হ্যাঁ, এই যে ইয়াটি দিয়েছে বেকা ইয়াটি, এই ইয়াটি খুব কম জায়গায় ব্যবহৃত হয়। কেমন খুব কম, মানে কি, যখন সিঙ্গেল হয়। এই ইয়াটি যখন একা হয়, একটা অক্ষর যখন আলাদা ভাবে হয়, তখন এই আকৃতি আসে। যখন এই ইয়াটা আরো একটা অন্য অক্ষরের সাথে যুক্ত যাবে, তখন কিন্তু শুধুমাত্র নিচে দুটো নোক্তা দিয়ে এরকম লম্বা করে টেনে দিয়ে নিচে দুটো নোক্তা দিয়ে দিবে। আর নোক্তা দেখে আপনাকে বুঝতে হবে, এই নোক্তা দেখে আপনাকে পেহচান করতে হবে এটা কি অক্ষর। নিচে দুটো নোক্তা আছেই মানে আপনি চোখ মুজিয়ে বলে দেবে এটা হলো ইয়া।
কথা এই কথাটি ক্লিয়ার? কারণ ইয়া আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট একটা অক্ষরের নিচে দুটো নোক্তা, সেটা হলো ইয়া। নিচে দুটি নোক্তা আছেই মানে আপনি বুঝে নেবেন এটা হলো ইয়া। চলেন, মাশাআল্লাহ। তাহলে এই যে দ্বিতীয় 2 নম্বর সবকটি, বাস আপনাদের শুধু এইটুকুই পড়া রইলো। আমি আরেকবার আমি পড়িয়ে দিয়েছি 3 লাইন। ত, আমার সাথে সবাই পড়বেন। ত, জ, আইন, গইন, ফা, খ, কাফ, লা, লাম, মিম, নুন, আচ্ছা, ওয়াও, হা, হামজা, Hamzah, ইয়া, ইয়া, ya, মাশাআল্লাহ। তাহলে আপনারা বুঝলেন মোট দুটো অক্ষর ইয়া আসছে। এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরের মধ্যে মোট 29টি অক্ষর। যদি একটা ইয়াকে ধরা হয় 29টি হবে, যদি দুটো অক্ষরকে ধরা হয় তাহলে 30টি অক্ষর হবে। হ্যাঁ, 29টি অক্ষর যদি হয় তাহলে একটা ইয়া বাদ দেওয়া হবে। যদি দুটো ইয়ার মধ্যে একটা ইয়া যদি বাদ দিই, যে দুটোকে মিলে একটা যদি ধরি তাহলে 29টি হবে। যদি দুটো ইয়াকে ধরি তাহলে 30টি হবে। বোঝা গেল এইটুকু বিষয়? এইটুকু পর আপনারা সবাই খুব ভালো করে করবেন। চলেন এখন, এখন বলেন আপনারা যে প্রথম সবকটি পড়েছেন সবাই প্রত্যেকে সবক শুনিয়েছেন তো? হ্যাঁ, জি ইনশাল্লাহ বুঝেছি। মাশাআল্লাহ, খুব জি সুন্দর। শুনেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন, আপনাদের যে দ্বিতীয় সবকটি পড়ানো হয়েছে আজকের, এইখানে যে অক্ষর পরীক্ষা বলে লেখা আছে, কালকে আমি অক্ষর পরীক্ষাটা প্রত্যেকে সবাইকে ধরবো যে আপনারা কেমন অক্ষর বুঝেছেন। ইনশাল্লাহ। এবং যে 2 নম্বর সবকটা আপনারা প্রত্যেকেই কালকের এই সাপোর্ট অ্যাডমিন নাম্বার যেটা শেষে 42 নাম্বার, ওই নাম্বারে পড়া শোনাবেন মাস্ট। জি, এই এবং যে উল্টো ওষুধ দেওয়া আছে এগুলো কি পড়ে শোনাতে হবে? হ্যাঁ, অবশ্যই শোনাতে হবে। যে এই নিচে ইয়ে অক্ষর গুলো চেনার জন্য দিয়েছো, পড়াটা কি সাপোর্টেড নাম্বারে শুনতে হবে এটা? একদম শোনাতে হবে। আপনি কেমন অক্ষর বুঝেছেন এখান থেকে সর্বপ্রথম আপনাদের কাছে পিডিএফ আছে, একটা স্ক্রিনশট করে নিবে, নিয়ে পাঠিয়ে দিচ্ছেন সর্বপ্রথম। দিয়ে আপনি সেখানে ভয়েস বুঝতে করে করে, পেরেছি। ভয়েস করে করে আপনারা পড়ছেন ত, জ, আইন এখান থেকে এই পর্যন্ত পড়লেন। হ্যাঁ, ঠিক এই আছে, পড়ে এটা এই পর্যন্ত পর্যন্ত পড়া দিলাম, আর এই নিচে পর্যন্ত, যেটা এই জি জি, আমি বলে দিচ্ছি। এই ইয়া পর্যন্ত পড়ে নেওয়ার পরে আবার নিচে যে অক্ষর, এটাও স্ক্রিনশটে থাকবে, তখন আপনি আবার বলবেন যে অক্ষর পরীক্ষা। অক্ষর পরীক্ষা পড়ে প্রত্যেকটি অক্ষর পড়বেন। তা, ত, সা, তা, তা, যেরকম আপনারা পড়ে এসেছেন, বাস বাস বাস, যেরকম আপনারা পড়ে এসেছেন, বাস যেরকম আপনারা পড়ে, Sin, বাস বললাম, আপনি আপনারা তাও করছেন। ঠিক আছে, ঠিক আছে, বলুন বলুন বলুন। তাহলে এই অক্ষর পরীক্ষাটাও এটা আপনারা ওখানে শোনাবেন। চল, এরপরে এখানে কিছু প্রশ্ন আসছে। প্রশ্নটা কি আমি প্রশ্নগুলো হুম। একটু পড়ে দিচ্ছি এখানে। এখানে লেখা আছে সর্বপ্রথম প্রশ্নটি যে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট কটা অক্ষর আছে সেটা আপনাদেরকে গুনতি করতে হবে। মোট কটা অক্ষর আপনি পড়ছেন? হ্যাঁ, যেমন আমরা ওকার থেকে নিয়ে আর Pista, চন্দ্রমী চাঁদ পর্যন্ত যেমন আমরা হিসাব করি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট কটা অক্ষর আছে আপনাকে অবশ্যই জানা দরকার, আপনাকে অবশ্যই জানতে হবে। এই জানার সাথে সাথে এখানেও বলেছে কি কি। হ্যাঁ, আপনাকে চেষ্টা করতে হবে যে মুখস্থ করার মধ্যে, দেখে দেখে হয়তো এখন আমরা আমরা এখন চাপ দেবো না, কিন্তু মুখস্থ করার মতন করতে হবে আপনাকে। যখন আমরা বলবো যে আলিফ মোট আরবি অক্ষর কটা এবং কি কি বলতে হবে, ধরো প্রথম অক্ষর, তাহলে এটাকে আপনাদের জানতেই হবে। প্রশ্নগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। দ্বিতীয় ইনশাআল্লাহ। প্রশ্ন সেখানে এসছে, দ্বিতীয় প্রশ্ন এখানে এসছে 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর। আলিফ থেকে নিয়ে এ পর্যন্ত মোট যে 30টি অক্ষর আপনারা পড়েছেন, এর মধ্যে কটা অক্ষরের নিচে 3 লেখা ছিল, মানে কটা অক্ষরকে 3 আলিফ পরিমাণ আমরা টান দিয়ে পড়তে হয়। এই কথাটি ক্লিয়ার? এবং অক্ষরগুলো কি কি, কোন কোন অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জিম, এখানে পড়েছি কফ, যে কটা অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আপনার জেনে সর্বপ্রথম থাকতে হবে যে কোন কোন অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
যখন আপনাকে সরাসরি জিজ্ঞেস করবো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 30টি অক্ষরের মধ্যে কটা অক্ষরে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আপনাকে কিন্তু বলতে হবে যে এই মোট 15টা কি 30টা কি 35টা কি 40টা কি 80টা, যে কটা অক্ষর হবে সেটা অক্ষরকে আপনাকে আপনার মানে আপনাকে বলতে হবে যে এই কটা অক্ষরে আমাদের তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আমরা বললাম যে কি কি অক্ষর বলেন তো দেখি, তখন আপনাকে যদি 5টা অক্ষর হয় 5টা অক্ষরকে বলবেন। সর্বপ্রথম আমি অক্ষরের পেহচান যদি আপনাদের হয়ে যায় ইনশাআল্লাহ সামনের পর আপনাদের কাছে কিছুই না, একদম পানি করে আপনাদের দেবো, কিভাবে দিতে হয় শুধু আপনারা দেখবেন। কিন্তু এই প্রথম প্রথম দিনের এই সবকগুলো আপনাদেরকে একটু ইয়াদ করতে হবে। হ্যাঁ, ওই জন্য আপনারা নিশ্চিত থাকবেন, আমি সে চিন্তা আমি করছি। সামনের পড়া কিভাবে আপনাদের বোঝাতে হয় সে চিন্তা আমি করবো, একদম পানি করে কি করে দিতে হয়, কোনো রকম কিছু নেই। সর্বপ্রথম অক্ষরের পেহচানটা শুধু আপনারা করে রাখেন। চলেন তাহলে এটা হলো যে তিন আলিফ পরিমাণ টান কটা অক্ষরে হয় এটা আপনারা খেয়াল করছেন। 3 নম্বরে যেখানে কোশ্চেন আসে যে একালিপ পরিমাণ টান হয় কয়টি অক্ষর ও কি কি, কটা অক্ষরের নিচে এক লেখা আছে, মানে কটা অক্ষরকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয় সে অক্ষরগুলোকে আপনাদের জানতে হবে। কটা অক্ষর সর্বপ্রথম জানতে হবে যে 30টা অক্ষরের মধ্যে কটা তিন আলিপ টান হচ্ছে, কটা এক আলিপ টান হচ্ছে। তো সেই অক্ষরটি আমরা জানছেন যে কটা অক্ষরকে এক আলিপ টান হচ্ছে এবং কটা অক্ষরকে তিন আলিপ পরিমাণ টান হচ্ছে। এক আলিপ পরিমাণ টান কটা সেটা হিসাব করতে হবে এবং কি কি সেটা বলতে হবে, এবং তিন আলিপ পরিমাণ টান কটা অক্ষর হচ্ছে সেটাও আপনাদের জানতে হবে এবং কি কি সেটাও জানতে হবে। চলেন তারপরে এখানে লেখা আছে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হবে ও কি কি। পুর মানে কি, হ্যাঁ নতুন শব্দ এসছে আপনাদের কাছে যে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হবে। পুর মানে হলো মুখ গোল করে পড়া, মুখ গোল, এই মুখ গোল করে পড়াকে পুর বলে। হ্যাঁ, এবং তাহলে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে কটা অক্ষরকে মুখ গোল করে, যেমন আমি পড়েছি ওখানে খ, খ কে পড়ার সময় মুখ গোল হয়ে গেছিল এবং খর পাশে একটা স্টার দেওয়া ছিল। তাহলে যে কটা অক্ষরের পাশে স্টার দেওয়া আছে, স্টার দেওয়া আছে সেই কটা অক্ষর আপনাকে খেয়াল করতে হবে 30টা অক্ষরের মধ্যে, এবং কি কি অক্ষর, কটা অক্ষর আছে ওখানে, মোট 6টা কি 7টা, সেই অক্ষর কটা আপনাকে ইয়াদ রাখতে হবে যে এই কটা অক্ষর পুর। যদি এই প্রশ্ন কটা আপনি হল করেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি সামনের সবক আপনার জন্য পুরো আসান। চলে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্নটা করে দেবো কালকে। সর্বশেষ যেটা এসছে যে কয়টি অক্ষর একদমই টান হবে না ও কি কি। আমরা পড়েছি তিন আলিফ পরিমাণ টান হবে কটা অক্ষর, এক আলিফ পরিমাণ টান হবে কটা অক্ষর, দুটো অপশন হয়ে গেছে, বাকি থাকছে একটা অক্ষর, যেটা সব যদি টান দিচ্ছি তাহলে কোনটা টান হবে না। হ্যাঁ, এইটাকে আমরা জানতে হবে যে কটা অক্ষরকে টান দেওয়া হয়নি এবং কি কি। দুটো অক্ষরকে টান দেওয়া হয়নি, সর্বপ্রথম অক্ষর সর্বশেষ, আর এদিকে মাঝখানে আলিফ আলিফ আর আর হামজা, হামজা। হামজা দিকে নিচে এদিকে শিখে চিহ্ন দেওয়া আছে। তাহলে এইটি অক্ষর, যে দুটি অক্ষর টান হয় না সেটা হলো আলিফ আর হামজা। বাস, এই যে 5টি প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্ন যদি আপনার কাছে হল হয়, কমপ্লিট হয়, ইনশাআল্লাহ আপনাকে যখন অক্ষরের পেহচান হয়ে যাবে, সামনের স্তক আমি বলেছি যে কিভাবে আপনাকে দিলে আপনি সহজ পদ্ধতিতে পড়তে পারবেন, কিভাবে পানি করে দিতে হয় সে চিন্তা আমি করবো। কিন্তু প্রথমে সবক আপনাদেরকে মেহনত করতে হবে, অক্ষরের পেহচানটা আপনাদের খুব ভালোভাবে করতে হবে। অক্ষরের পেহচান হয়ে যাওয়ার পরে আপনাদের যে 2 নম্বর সবকটি হয়েছে, অক্ষরের পেহচান হয়ে যাওয়ার পরে এই অক্ষরের পেহচানটা এরা খুব ভালোভাবে করবেন, করার পরে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের করতে হবে। প্রশ্ন করার পরেও আপনি যখন কেমন ভাবে প্রশ্নগুলো শোনাবেন, আপনি সর্বপ্রথম অক্ষরটি বললেন যে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। 30টি প্রথমে আপনি নিজে নিজে প্রশ্ন করলেন যে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি, আপনি আবার ওখানে বললেন মোট আরবি অক্ষর 30টি। 30টি কি কি, যখন আবার মুখস্থ হয়ে যাবে আলিফ বা তা, 30টি অক্ষর বললেন, তাহলে আপনার অক্ষর চেনা হয়ে গেল এবং আপনার অক্ষর মুখস্থ হয়ে গেল। হ্যাঁ, তারপর আপনি প্রশ্ন পড়ছেন, একটা একটা ভয়েসে এই প্রশ্নটি দিয়ে দিলেন, আরো একটি ভয়েস করলেন যে তিন আলিফ পরিমাণ মোট কয়টি অক্ষরের টান হয় ও কি কি। তিন আলিফ পরিমাণ মোট অক্ষরের টান হয় এতটি অক্ষর, এই 15টি কি 16টি, হ্যাঁ এরকম কিছু বললেন। তো তারপর বললেন কি কি, আপনি বললেন জিম, এদিকে কফ, যা কিছু আছে, হ্যাঁ অক্ষরগুলো পড়লেন। এরপরে বললেন এক আলিফ পরিমাণ টান হয় কটা অক্ষর সেটা বললেন এবং কি কি সেটা বললেন। কয়টি অক্ষরকে পুর হয় মানে মুখ গোল করে পড়তে হয়, এই 4টি অক্ষর এই অক্ষর, বা 5টি অক্ষর এই অক্ষর, আর 2টি অক্ষরকে টানা হয় না, এটা আলিফ আর হামজা। বাস এই প্রশ্ন, এছাড়া আর নতুন কিছু প্রশ্ন নয় যেটা আপনাদেরকে পড়ানো হয়নি এরকম কিছু না, এমন কিছু বিষয় না। আর এর এর পরবর্তীতে ক্লাস আপনাদের আমি নেব, ঠিক আছে। সামনে যে ক্লাসটি হবে, সেই ক্লাসটি আমি নেবো, সেরকম হিসেবে আপনাদের মেহনত করতেই হবে। আপনাদের যা কিছু প্রয়োজন আমি চেষ্টা করবো যে কি প্রয়োজন তো আপনাকে জানাতে হবে, কিন্তু পড়া কিন্তু আপনাদের করতেই হবে এবং পড়া করা বাধ্যতামূলক, পড়াশোনাতেই একদম হবে। একদম অবশ্যই আর সামনের আমি লাইটলি বলছি, নেওয়া হয়েছে দেখুন। জি সামনের সবক আপনি বলছি যে আপনারা যদি মেহনত করেন, এই প্রথমে যে অক্ষরের পেহচানে 2 দিন বা 3টে সবকে আপনাদেরকে মেহনত করতে হবে, ইনশাআল্লাহ সামনের সবক কিভাবে আপনাদেরকে পানি করতে হয় সে চিন্তা আমি করবো।
শুধু যে স্টেপে আপনাদেরকে ইনশাআল্লাহ। পড়াচ্ছি সেই স্টেপে আপনারা পড়েন, ঠিক আছে? আর একদম। ইনশাআল্লাহ। এই অক্ষরের প্যাসেজটা যদি আপনারা পড়ে নিয়েছেন, আমি আর এখন ধরছি না, একসাথে অক্ষর পরীক্ষাটা আমি সামনে সবকে ধরবো, উপরের অক্ষরটি এবং নিচের অক্ষরটি। আপনারা খুব ভালোভাবে পড়বেন জি। এবং প্রত্যেকে প্রত্যেকে পড়া শোনাবেন, ঠিক আছে? শেষে যে 42 নাম্বারটি আছে, ইনশাআল্লাহ। 42 নাম্বারে পড়া শোনাবেন। যে হেল্পলাইন নাম্বারটা, হেল্পলাইন নাম্বারে পড়া শোনাবেন না। হেল্পলাইনের দায়িত্ব আমি আছি, আপনাদের সাপোর্ট কিছু প্রবলেম নাম্বার। হলে হেল্পলাইন নাম্বার আমাকে জানাবেন। সাপোর্ট অ্যাডমিন নাম্বারে শুধুমাত্র পড়া সাপোর্ট শোনাবেন। নাম্বার। আর সামনের ক্লাস আগামীতে আমি ইনশাআল্লাহ। আমি আপনাদের ক্লাস নেব, ঠিক আছে? একদম। ইনশাল্লাহ। ঠিক আছে। আপনি ক্লাস নিলাম, খুব সুবিধা